মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। নমস্কার, আমি পার্থ প্রতিম। রহস্যের অন্ধকারে আজ আপনাদের জন্য রেখে গেলাম পার্থ সারথী বিশ্বাসের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প নিশির ডাক। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও গল্প তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সঙ্গে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারী টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। জীবন কি? এই কথার উত্তর হয়তো শ্মশানে গেলেই মানুষ দিতে পারবে। এমন এক জায়গা যেখানে বেঁচে থাকা এবং মৃত মানুষের ভেতরে শেষ দেখা হয় এবং তারপর মানুষরা একে অপরের থেকে হারিয়ে যায়। নিসর্গের গভীরে, যেখানে জীবিত এবং মৃতরা তাদের চিরন্তন বজায় রাখে। সময়ের চেয়ে পুরনো সেসব রহস্যগুলি যেন অন্য জগতের বার্তা নিয়ে ফিসফিস করে। যারা শুনতে সাহস করে তারাই অস্তিত্বের রহস্য উন্মোচন করতে পারে। অতীতের কথাগুলি যেন সেখানের বাতাসে স্থির থাকে, যেখানে আমাদের কাছে যারা এসেছিল তাদের স্মৃতি এবং প্রতিধ্বনি স্তব্ধতায় অনুরণিত হয়। আত্মজনকে হারিয়ে মানুষ যখন কান্নায় ভেঙে পড়ে, তখন হয়তো সেই বিদেহী আত্মা আনন্দ সাগরে ভাসতে ভাসতে এক নিঃসীম শূন্যতার দেশে হারিয়ে যায়, যেখানে জীবন এবং মৃত্যুর চক্র একত্রিত হয় এবং মহাজাগতিক তার গভীর রহস্য প্রকাশ করে। সেখানেই তো প্রকৃত সত্যের উন্মোচন হয়। কলকাতায় বর্ষাকালে যে কি বাজে অবস্থা হয় রাস্তাঘাটের, তা নতুন করে বলার মতো নয়। তাই বিশেষ প্রয়োজন ছাড়া আজকাল বাড়ির বাইরে বের হওয়া হয় না। কিন্তু এই যে মানুষটি ঘরের ভেতরে এখন কথা বলছেন, এর গল্প শুনতে আসার জন্য বৃষ্টি মাথায় করে মটলেনের এই বাড়িতে আসতে খুব একটা বেশি ভাবতে হয় না। কিশোরী আর আমি কয়েকদিন ধরেই তারানাথ তান্ত্রিককে দেখতে আসার পরিকল্পনা করেছিলাম এবং অবশেষে আমরা তার বাড়িতে চলে আসি। ওনার শরীর ভালো যাচ্ছে না। চারি একজনের মাধ্যমে খবর পাঠিয়েছিল, কিন্তু বৃষ্টি মাথায় করে আসা হয়ে ওঠেনি। কিন্তু আজ 23শে শ্রাবণ শনিবার একটু দুপুর দুপুর অফিস ছুটি হয়ে গেছিল। অফিস থেকে বেরিয়ে দেখি অফিসের সামনে চায়ের দোকানে এসে বসে আছে একজন। আমাকে দেখে প্রায় কিছুটা জোর করেই উনি তারানাথের বাড়ি নিয়ে এলো। অফিস থেকে বেরিয়ে দেখি বৃষ্টি অবিরাম ধারায় ঝরে পড়ছে। তারানাথ জ্যোতিষার্ণবের সাথে আমাদের সাক্ষাৎকারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমরা এই বৃষ্টির ভেতরে কোনোভাবে এসে পৌঁছালাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে। আমরা যখন তারানাথের বাসভবনে পৌঁছালাম, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু বৃষ্টি তখনও পূর্ণ তীব্রতায় পৌঁছায়নি। কিশোরী গেটে টোকা দিল, আর কিছুক্ষণ পর তারানাথের মেয়ে চারি আমাদের জন্য দরজা খুলে দিল। আমরা দ্রুত ভেতরে প্রবেশ করলাম। বৃষ্টিতে ভিজে গেছিলাম তখন। চারি আমাদের তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে গেল, যেখানে আমরা অবিরাম বর্ষণ থেকে বাঁচতে পারি এবং ভিজে আসা শরীরগুলো শুকিয়ে বসতে পারি। তারানাথ একটা নিচু কাঠের চেয়ারে বসে তার চিন্তায় মগ্ন এবং তার পাসিং শো সিগারেট থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে সুগন্ধযুক্ত ধোঁয়া তৈরি করছিলেন, যা বৃষ্টির পরিবেশের সাথে মিশে গিয়েছিল। আমাদের দেখে তার ঠোঁটে মৃদু হাসি খেলে গেল, তার চোখের রহস্যময় জ্ঞানের ঝলক। তারানাথ আজ আমাদের কিছু না বলতেই কথা বলতে শুরু করে দিয়েছিল। পবিত্র শ্মশান নিয়েই তিনি আজ তার বক্তব্য রাখছিলেন। তার কণ্ঠস্বর একটি মন্ত্রমুগ্ধ পটভূমি তৈরি করেছে তখন। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আর তখনই কিশোরী বলে উঠল, শ্মশান যদি এত সুন্দর আর পবিত্র জায়গা, তবে সেখানে যেতে অধিকাংশ মানুষ ভয় পায় কেন? তাহলে তো শ্মশানে ভয় পাওয়ার মতন কিছুই নেই, বরং তা তো বেশ মনোরম জায়গা মনে হচ্ছে। আপনার অনেক কথা সত্যি বুঝি না, এটাও বুঝতে পারলাম না। জানো, শ্মশানের একটা অনন্য সৌন্দর্য আছে, অন্য কিছুর থেকে আলাদা। যেভাবে চাঁদের আলো গাছের ভেতর দিয়ে যখন প্রবেশ করে ভয়ঙ্কর ছায়া ফেলে, তা কেবল মোহনীয় নয়, বরং তা ভয়ঙ্করও বটে। শ্মশানও অনেকটা তেমনই। একেবারে ঠাকুরমশাই,
এটা প্রায় পরাবাস্তব, যেভাবেই বন রাতে জীবন্ত মনে হয়। ঝিঝি পোকার শব্দ এবং পেঁচার ডাক মিলেমিশে প্রকৃতির একটি আশ্চর্য রূপ তৈরি করে। আমার অনেকটা তেমনই লাগে শ্মশানের রূপ। আরে কিন্তু আমাদের তো ভুলে গেলে চলবে না যে শ্মশান যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। এটি তার বন্যতন্ত্রের জন্য পরিচিত, এবং এই শ্মশানের মধ্যে থাকা কয়েকটি ব্যাপার বেশ মারাত্মক হতে পারে। শ্মশান একটি বিস্ময় এবং রহস্যের জায়গা, কিন্তু এটি আমাদের শ্মশান দাবি রাখে। এর মোহনীয় সৌন্দর্য এবং সতর্কতার প্রয়োজনীয়তা উভয়ের প্রশংসা করে দায়িত্বের সাথে এটিকে অন্বেষণ করা উচিত। চারি তার মুখে একটি উষ্ণ হাসি দিয়ে ঘরে প্রবেশ করল। তার উদ্দীপনা তার উজ্জ্বল চোখে স্পষ্ট ছিল, যা গল্প শোনার প্রত্যাশায় জলজল করছিল। সে তার হাতে সাবধানে একটি স্টিমিং চায়ের পাত্র ধরেছিল এবং সুগন্ধ ঘরটি পূর্ণ করেছিল, কেমন যেন একটি আরামদায়ক পরিবেশও তৈরি করেছিল। চারি ঘরে ঢুকল। চারির আগমন লক্ষ্য করে তিনি তার উৎসাহিত অভিব্যক্তিকে হাসলেন এবং তাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য ইশারা করলেন। চারি জামা কাপড়টা পাশের একটা কাঠের কেদারায় রেখে তারপর চায়ের রেখাবিটা ঘরের মাঝখানে টেবিলে রাখলেন। তার উত্তেজনা স্পষ্ট ছিল এবং তার বাবার থেকে গল্প শোনার জন্য সে অপেক্ষা করতে লাগলো। তারানাথ আবারও বলতে শুরু করল। জানো, শ্মশান নিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। এটি এমন একটি জায়গা যা আমার স্মৃতিতে একটি বিশেষ স্থান ধারণ করে। এর গোপন রহস্য সত্যি অসাধারণ। তোমার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে বাবা? সেখানে কোনো বিরল দেখেছো? অতি অদ্ভুত বা অন্যরকম কিছু বলো না বাবা। ওহো, আমি কয়েকটা ঘটনার সম্মুখীন হয়েছি বটে। বাহ, খুব উত্তেজনাপূর্ণ শোনাচ্ছে। কিন্তু এটা কি নিরাপদ? শ্মশানে যাওয়ার সময় আমার মতো একজনের কি মনে রাখা উচিত, যিনি কখনো সেখানে যাননি? সে তো অনেক কথা। শ্মশান নিয়ে তো অনেক গল্প বলেছি এর আগে। আজ একটা অন্যরকম গল্প বলি। শ্মশান নিয়ে তো বহু গল্পই বলেছি এর আগে। আজ একটা নিশির গল্প বলি। নিশি কি জানো তোমরা? নিশি বলে কিছু শুনেছো কখনো? মৃত্যুর ডাক দিতে দিতে যখন সে আসবে তখন আর ঘরে থাকতে পারবে না। সে ডাকে যে সাড়া দিতেই হবে। নিশি যখন ডাকে তখন আর ঘরে থাকা যায় না, বুঝলে বিভূতি? আমার সঙ্গে গল্পের ঝোলা থাকে, তার সেই ঝোলায় থাকে এমন কিছু গল্প। তোমরা তো কলকাতা শহরে থাকো, তাই আতঙ্ক কি কখনো ভেবে দেখার সময়টাও সেভাবে পাও না। সব সময় গ্যাঞ্জাম আর যন্ত্রের শব্দে ভরপুর এই শহরে তোমরা সেসব জানবেই বা কিভাবে? কিন্তু যদি কখনো নিশিকান্তপুরের দিকে যাবার সুযোগ পাও, তবে জেনে এসো যে সেই গ্রামের ভেতরে নিশির ডাক কিভাবে সমস্যা করেছিল। আর এই আমি ছিলাম বলেই ওরা নিস্তার পেয়েছিল, নইলে সেই গ্রামের লোকেদের আর রক্ষে ছিল না। নিশির ডাক যে কত ভয়ঙ্কর হতে পারে সে কথা ভাবলে, এত বছর ধরে যে তন্ত্র সাধনা করে এসেছি তার ভেতরে মনে হয় নিশির ডাকের মতো ভয়ানক কিছুর মুখোমুখি আর হতে হয়নি। আমি চাই না যে তেমন করে কেউ নিশির ডাকের সম্মুখীন হোক। এটুকু কথা বলে তারানাথ বেশ মজার মুখ করে হাসতে লাগলো। আমি আর কিশোরী দুজনেই আজ বেশ খোশ মেজাজে তারানাথের কাছে গল্প শুনতে এসেছিল। যুদ্ধের এমন সময় জাপানে বোমা পড়ছে দিন দুয়েক আগেই। সকলেই বেশ সন্ত্রস্ত। অল্প কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে জাপান নাকি কলকাতার দিকে এগিয়ে আসছে। সকলেই বেশ ভয় ভয় ছিল। এমন সময় এই খবর এলো পার্ল হারবারের বোমা পড়ার খবরের পর। এবার যেন এই শহরের বুকে সবাই একটু খুশির কারণ খুঁজল। অন্তত শহরে আর কোনো বিদেশি শত্রু আসছে না। এই কথা মনে রেখে মনের ভেতরটা সকলেরই আনন্দে ভরে উঠল। তাই এই আনন্দেই দুজনে মিলে দুর্গাপুজোর আগে আজকের দিনটায় এখানে এসেছি প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে। আর নিয়ম মতো তারানাথ আজ বসেছে নিজের ঝাঁপি খুলে। হ্যাঁ, নিশির ডাক কিছু হয় বলে তো শুনেছি। বিভিন্ন গ্রামের দিকে নাকি বেশ উৎপাত করে এই অপশক্তি। তা আপনার ভান্ডারে তেমন কোনো গল্প আছে নাকি ঠাকুরমশাই? ঠাকুর মশার কাছে অপশক্তির গল্প থাকবে না এমন আবার হয় নাকি? তুমি জিজ্ঞাসা করলে উনি হয়তো বিদেশ থেকেও কাউকে নিয়ে চলে আসতে পারেন। না মানে তেনাদের কথা বলছি আর কি। তারানাথের জীবন তো কেটেছে তাদের নিয়েই। সে তুমি শুনতে চাও বা না চাও,
উনি এমন গপ্প বলবেন যা শুনে তোমার রুম একেবারে খারাপ হয়ে যাবে। তুমি নাস্তিকই থাকবে, বুঝলে কিশোরী? এই বিশাল জগতের কতটুকু তুমি জানো হে? তবু কোনো গল্পে তোমার বিশ্বাস নেই। যাই বলি না কেন সেই তুমি ইয়ার্কি করবে আর ইয়ার্কি করতেই থাকবে, অথচ তোমার গল্প শুনতে আশাই চাই। এই বিভূতি, বেতারটা চালাও তো, আর গল্প বলবোই না। কিশোরী শুধু যাই বলি না কেন এমনই মজা করতে থাকবে। তারানাথ উঠে গিয়ে ব্যাটারি চালিত বেতার চালিয়ে দিল। নমস্কার। আজকে বিশেষ খবর। আজকে জাপান বিধ্বংসী পরমাণু বোমার আঘাতে ঝলসে গেছে। মারা গেছে বহু সাধারণ মানুষ, ঝলসে গেছেন বহুজন। এমন অবস্থায় এই বিশ্বযুদ্ধ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে এ নিয়ে সকলের মনে এখন আশঙ্কা। দেখলাম তারানাথ চোখ বন্ধ করে ফেললেন। মানুষের এত বিপর্যয় তিনি মনের থেকে স্বীকার করতে পারছেন না, কষ্ট হচ্ছে ওনার। তাই বেতার বন্ধ করে দিয়ে ফিরে এসে আবার সামনে বসে পড়ল। কিশোরী দেখলো যে তারানাথ কষ্ট পাচ্ছেন, তাই সে এবার তারানাথের কাছে জানালো, এখন মশাই আপনি বরং গল্পই বলুন, এখন আর খবর শুনতে ইচ্ছা করছে না। এই নিশির ডাকনি কি এটা বলবেন বলছিলেন, ওইটাই বরং বলুন। তাই বলি। আসলে মানুষের সঙ্গে মানুষের এই লড়াই আমি একদম মেনে নিতে পারি না। তার চেয়ে জীবনের ফেলে আসা পথে যা অভিজ্ঞতা করেছিলাম সেই কথাই বলি। তোমরা শুনে দেখো, সেই অপশক্তিও এত সমস্যা করতে পারেনি, হতে পারেনি এত খারাপ। মানুষের কদর্য রূপ আরো ভয়ানক এবং আরো মারাত্মক। তারানাথ এবার ধীরে ধীরে চোখ খুললেন। এখন তাকে অনেকটা শান্ত আর স্বাধীন লাগছে, যেন একজন ঋষির মনে বহু আলোড়ন শেষে এমন শান্তি নেমে এসেছে। তারানাথ এই ভূত প্রেতের গল্পের ভেতরেই ভালো থাকেন, তাই সে সুযোগ পেলেই এই সময় যে মারাত্মক ক্ষতিকারক সময়, তার থেকে কিছুটা হলেও নিজেকে আড়াল করতে পারেন। তখন সবে সবে মাতু পাগলির আশ্রয় থেকে বেরিয়ে এসে বিভিন্ন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কখনো হয়তো একটা থাকার জায়গা পেলাম আর খাবার পেলাম, আবার কখনো হয়তো গোটা একটা দিন কিছুই খাবার পেলাম না। তখন শুধু গুরুর সন্ধানে কিংবা কোনো দেবতার নাম শুনছি তো সেদিক পানে চলতে লাগছি। এইভাবেই একদিন খবর পেলাম যে কুসুমপুরে এক জাগ্রত কালী মন্দির আছে, সেখানে সাধনা করলে নাকি দেবীর আশীর্বাদ পাওয়া যায়। তাই সেদিকেই চলতে লাগলাম। এই পথেই পড়ে নিশিকান্তপুর, এ কথা জানতাম। ওদিকেই যেতে যেতে শুনতে পেলাম যে সেখানে নাকি কিছু একটা ভয়ের কারণ ঘটেছে। কেউ বলছে ভূত বেরিয়েছে, কেউ বলছে বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আর কেউ এমনই কিছু। বুঝতে পারছিলাম কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি তা ঠিক মতো বুঝে উঠতে পারছিলাম না। তখনও এমন ক্ষমতা হয়নি যে অনেক দূরের থেকে কিছু জানতে পারি, তাই সকলেই ভয়ের কথা বললেও ঠিক কি ঘটেছিল তা বুঝে উঠতে পারছিলাম না। তবুও ভয় ডর চিরদিনই খুব কম আমার, তাই এগিয়ে চললাম। মানে তখনও আপনি জানতেন না যে নিশি বেরিয়েছে? মানে আপনি তো ভয় পান না কিছুতে, তবুও একটা সতর্কতা তো দরকার হয় না। কিছু জানতে পারিনি তার আগে। বুঝতে পেরেছিলাম যে একটা সমস্যা কিছু ঘটেছে, কিন্তু সেটা কি তা অনুমান করে উঠতে পারছিলাম না। তাই একটা আগ্রহ বেশ মনের ভেতরে জমে উঠেছিল। একদিন পায়ে হেঁটেই গিয়ে পৌঁছালাম নিশিকান্তপুরে। এই কথা জেনো যে গ্রামের লোকের মতো সাধু সন্ন্যাসীর ভক্তি আর কারুর ভেতরেই দেখা যায় না। তাই সেই গ্রামে একটা থাকার ব্যবস্থা হলো, যা আমি চাইছিলাম। সেটা ছিল গ্রামের বর্ধিষ্ণু মানুষ নিবারণ হালদারের বাড়ি। বেশ ধনী পরিবার, আর সকলের ভেতরেই বেশ একটু ঈশ্বর ভক্তি ছিল। আমায় গ্রামের পথের থেকে নিজের থেকেই তিনি ডেকে নিয়ে গিয়েছিলেন তাদের বাড়িতে। বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। আজও মনে পড়ে যে সেই বাড়ির ঘরে পাতা ঘিয়ের কি অপূর্ব স্বাদ ছিল। দুপুরের দিকে গিয়ে উঠেছিলাম, তারপর বিকেল হয়ে এলো একসময়। তখন নিবারণ বাবু এসে আমায় বললেন যে গ্রামের ভেতরে নাকি অভিশাপ লেগেছে। গ্রামে এক ডাইনি বাস করতো বলে ধারণা করে গ্রামের লোক এক বৃদ্ধাকে গ্রামের থেকে বের করে দিয়েছিলেন। তারপর থেকেই নাকি এমন বিপদের কারণ ঘটছে। আগে গ্রামের পশুর উপরেই অত্যাচার চলতো। বিভিন্ন গৃহপালিত পশু বা রাস্তার কুকুর, বিড়ালের রক্ত, শূন্য মৃতদেহ পাওয়া যেত। এখন শুরু হয়েছে মানুষের উপর অত্যাচার। প্রতিদিন কেউ না কেউ নাকি বাড়ির থেকে হারিয়ে যাচ্ছে। মাঝরাতের পর তাদের আর দেখা যাচ্ছে না।
প্রথমে শুধু বাচ্চারা হারিয়ে যেতে লাগলো, আর এখন শুরু হয়েছে পূর্ণবয়স্ক মানুষদের হারিয়ে যাওয়া। 3-4 জন মানুষ ইতিমধ্যে এভাবে হারিয়ে গেছে। গ্রামের লোক ধারণা করছে যে এই নিশ্চিত নিশির ডাক। আমি তখন মরণ উচাটন শিখেছিলাম, যদিও অনেক কিছু তখনও জানা বাকি, তবুও মনের সাহসের অনেক জোর। অনেক দুর্বল পরিস্থিতির ভেতরেও সে শক্তি যোগায়। তাই ওনাকে নির্ভাবনায় থাকতে বলে সেদিন সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, এই তারপর তারপর সত্যি কি কিছু হয়েছিল নাকি? মানে কোনো বিপদ বা কিছু 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 দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, তা কিছু তো বটেই দেখেছিলাম, কিন্তু তোমরা কি বিশ্বাস করবে যে অভিজ্ঞতা হয়েছিল? তুমি তো স্বঘোষিত নাস্তিক, তাই আমার অভিজ্ঞতা তুমি কি মন দিয়ে শুনতে চাইবে? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই শুনবো ঠাকুরমশাই। আমি মানি বা না মানি, শুনতে কিন্তু বেশ লাগে। হে হে, আপনি বলুন, তারপর কি ঘটেছিল? সত্যি বেশ কৌতূহল হচ্ছে এবার। তারানাথ কিছু একটা ভাবলেন আর মুচকি মুচকি হাসলেন। এরপর হয়তো পুরনো সেই দিনের কথা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হারিয়ে যাওয়া দিনের স্মৃতি সর্বদাই মনের ভেতরে একটা ছাপ রেখে যায়। সেই ছাপের কথাই হয়তো ওনার মনে পড়ল। তারপর আবার কথা বলতে শুরু করলেন। তখন শীত পড়েছে খুব, জাকিয়ে ধরে বেশ নাস্তানাবুদ করে চলেছে শীত। দিনের রোদ কমতেই যেন ঠান্ডা বাতাস শিমেল হাওয়া হয়ে নেমে আসতে লাগলো, আর তারপর যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। শীতের সময় অনেক দেখেছি, কিন্তু এতটা ঠান্ডায় অভ্যস্ত নয়, তাই সে ঠান্ডায় বেশ জমে যাচ্ছিলাম যেন। দুটো কম্বল শরীরের উপরে দেওয়া ছিল, তবে শীত যেন সে আরাম উপকরণ ভেদ করেই আমায় আমায় কাবু করে ফেলতে লাগলো। নেহাত দরকার না পড়লে কেউ তেমন বাইরে যায় না এই শীতে, আর আমি ঘর চেয়ে নিয়েছিলাম সেই বাড়ির বাইরের বারান্দায়, তাই কাউকে যে ডাকবো সেই ইচ্ছাও করছিল না। ইষ্ট নাম জপ করতে করতেই চুপ করে শুয়েছিলাম সেখানে। এমন সময় একজন নারী মূর্তি সামনে এলো। তাকে এর আগে আমি সে বাড়িতে দেখিনি। সে এসে বলল যে সন্ধ্যায় আলাপ হওয়া গ্রামের মন্দিরের পুরোহিত নাকি ডেকে পাঠিয়েছে। তখন প্রায় সন্ধ্যা 9টা বাজে। গ্রামের লোক ভয়ের ভিতরে একটু জলদি শুয়ে পড়েছে জানি, তবুও আমায় কেউ ডাকছে। একবার ভাবলাম যাব না, কিন্তু তারপর ভাবলাম যে হয়তো বিশেষ দরকারি তিনি ডেকেছেন, তাই বিছানা ছেড়ে উঠে এগুতে লাগলাম। এমনই সাধারণ গ্রাম্য বধূ, কিন্তু এত রাতে সে এসে ডাকছে, তাই একটু যে সন্দেহ হচ্ছিল না এমন নয়, তবুও দেখাই যাক কি হয় মনে করে এগিয়ে চললাম তার সঙ্গে। সে রাতে পূর্ণিমা ছিল, তাই চাঁদের আলোয় পথঘাট বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই নারীর সঙ্গে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। হয়তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতেই আমায় ডেকে পাঠিয়েছে এমনই মনে করেছিলাম। সাধারণের উন্নতির জন্য কেউ ডাক দিলে তা তো আর উপেক্ষা করা চলে না, তাই তার সঙ্গে যে আমি আসবো এটা নাকি ঠাকুরমশাই বুঝতে পেরেই এভাবে ডেকে পাঠিয়েছেন, এমনটাই সে নারী বলেছিল। পথে যেতে যেতে সেই নারী বলেছিল, আজ যে আপনি এভাবে যাচ্ছেন এজন্য গ্রামের লোক খুবই কৃতজ্ঞ। আপনি যেতে রাজি হবেন সে কথা আমি জানতাম, কিন্তু ঠাকুরমশাই মানতেই চাইছিলেন না। আসলে এত ঠান্ডা যে গ্রামের লোকজন সকলেই সন্ধ্যা হতেই দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে গেছে। কিন্তু এই সন্ধ্যায় আপনি একমাত্র গ্রামের লোকেদের বিপদ থেকে বাঁচাতে পারেন। সন্ধ্যায় ঠান্ডা বাতাস গায়ে মেখে তার কাছ থেকে গল্প শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে গ্রামের এমন অবস্থা কেন। ঠাকুরমশাই বলছিলেন যে আপনিই নাকি এই বিপদের একমাত্র পরিত্রাণ হতে পারেন। এমনিতে এই রকম সন্ধ্যায় বাড়ি ফিরে কম্বল মুড়ি দিয়ে সময় কাটাই, কিন্তু এমন অবস্থায় যদি আমি গেলে কিছু ভালো হতে পারে তবে কি আর মানা করা চলে? তাই পথে চলতে থাকলাম। মন্দিরের গলিতে ঢুকতে গিয়েই দেখি আলো অন্ধকারের মিশেলে কেউ একজন দাঁড়িয়ে আছেন। দুজনে একসঙ্গে সেখানে পৌঁছেছিলাম, কিন্তু এখন যে মহিলা সঙ্গে আসছিলেন তিনি আবার কোথায় গেলেন? চোখের সামনে থেকে হঠাৎই যেন ভ্যানিশ হয়ে গেছেন তিনি। কিছুই বুঝতে পারলাম না যে এমন কিভাবে হলো। এমন হওয়া কি কোনো ধরনের জাদু নাকি? বেশ একটু ভয় করে উঠলো এমন দেখে। ভয় পেলে ঠান্ডা যেন আরো জাঁকিয়ে ধরে, তখন এমনই মনে হচ্ছিল। একটা জলজ্যান্ত মানুষ যেন হাওয়াতে মিলিয়ে গেল চোখের সামনেই। আমি এদিক ওদিক তাকিয়ে ওকে খুঁজছিলাম, কিন্তু কোথায় গেল সে? নেই তো নেই, পুরো ভ্যানিশ। বেশ অবাক হলাম। এমন সময় সেই আবছায়া মানুষের অট্টহাসি শুনতে পেলাম।
হো হো করে মন খোলা হাসি হাসছে, যেন বেশ আমোদ হয়েছে তার। আমি কিছুই বুঝতে পারলাম না, তবে এই যে নিশি নয় সে খেয়াল হলো, কারণ নিশি হলে চোখের সামনে পরপর কি দেখছি সে খেয়াল থাকতো না। কিন্তু এ ব্যাপারও যে বেশ গুরুতর তা বেশ ভালোই বুঝতে পারলাম। নিজেকে বোঝালাম যে এমন ভয় পেলে চলবে না, এবং যাই ঘটে যাক নিজের ওপরে নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে। তাই অনেক সংযমের ভেতর দিয়ে মনের ভিতরের জমাট বাঁধা অন্ধকার ভয়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতে লাগলাম। সর্বনাশ! নিশি না হলেও যা দেখেছিলেন তা যে স্বাভাবিক কিছু নয়, এ কথা তো শুনেই বুঝতে পারছি। তবুও আপনার মতো মানুষকে ভয় দেখানো কি এতই সোজা? ওরা আপনাকে নিশ্চয়ই বুঝে উঠতে পারেনি আর কি। একটা গল্প বলার ঝোঁকের মধ্যে চলে গিয়েছিলেন তারানাথ। সেই ঘরের ভেতর হঠাৎ করেই একটা কথা শুনে বেশ বিরক্ত বোধ করলেন উনি। এতক্ষণ ধরে শান্তভাবেই গল্পটা বলছিলেন তিনি, কিন্তু এভাবে কিশোরীর কথা বলে ওঠায় একটু যেন খেই হারিয়ে ফেললেন। চোখ কুঁচকে অল্প সময়ের জন্য কিশোরীর দিকে তাকালেন, যেন বুঝিয়ে দিতে চাইলেন যে এইভাবে কথা বলা ঠিক পছন্দ করছেন না। ইহে কিশোরী, চমকে গেছো বুঝি খুব? এভাবে ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে গেলে যে বড়। গল্পটা ভালো লাগলো না নাকি? তাহলে আর নাই বা বললাম বাকি গল্প। না না ঠাকুরমশাই, এভাবে মনে করবেন না দয়া করে। আমি আসলে গল্পটাই শুনতে চাই। একটু একটু আগ্রহ থেকে জিজ্ঞাসা করে ফেলেছি আর কি। আমার কিন্তু পুরো গল্পটা শোনার বেশ ইচ্ছে। মানে আমি গল্পটা শুনতে চাইছি, কিন্তু মানে আপনি তো একা যাচ্ছিলেন এটুকু বুঝলাম, কিন্তু কে হঠাৎ আপনার সঙ্গে এলো, আবার অতটা পথ গিয়ে ওভাবে হারিয়েও গেল, এটা ঠিক বুঝতে পারছি না। মানে আপনি তো কাউকে দেখতে পেয়েছিলেন, তারপর মানে ও তো একটু আগে ওখানেই ছিল, আবার আপনি বলছেন যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মানে তিনি তিনি তো সঙ্গেই আসছিলেন নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। তারানাথের অট্টহাসি থামার নামই নিচ্ছে না। সে যেন হেসে ফেটে পড়ছে। এত যে খুশি কেন সে কিশোরীর কথা, যেন তিনি বোকা বোকা কিছু কথা শুনতে পেয়েছেন, যাতে বেশ মজা পেয়েছেন। শোনো হে, এই জগৎ মায়াময়। যা কিছুই ঘটে চলেছে সবই মায়া। মায়া ছাড়া এ বিশ্ব সংসার কিছুই নয়। তোমার মনে তো বিশ্বাস নেই, শুধুই গল্প শুনতে আসো। তাই একটা খেলা দেখার কথা বললাম। এবার দেখো পুরো গল্পটা শুনে কিছু বুঝতে পারো কিনা। এবার সেই মানুষটিকে দেখলাম, একজন শক্ত সমর্থ গ্রাম্য লোক এবং সঙ্গে বেশ কয়েকটা শুয়োর। আমি তো দেখে পুরোই অবাক। এত রাতে এখানে শূকর চড়াতে কেই বা আসবে? অথচ এই তো একটু আগেও সামনেই যে দাঁড়িয়েছিলেন সেই ভদ্র মহিলা তো বলেছিলেন যেন উনি একজন পুরোহিত যিনি গ্রামের মন্দিরে পুজো করেন। তাহলে তিনি শূকর চড়াচ্ছেন কেন? সকলে প্রায় ঘুমিয়ে পড়ার পরে চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষকে আমি দেখতে পেলাম না। কিভাবে তিনি অদৃশ্য হলেন, এখন আবার এরকম কাণ্ড। আহা, তখন যদি চাই বুঝতে পারতাম যে কে তিনি সামনে এসে দাঁড়িয়েছিলেন, তাহলে কি আর এমন অবস্থায় থাকতে পারি? জীবনে বহুবার কত যে সুযোগ পেয়েছি ওনার সঙ্গে দেখা করার, অথচ প্রতিবার ওনাকে হারিয়েছি চিনতে না পেরে। অথচ যখনই বিপদে পড়েছি তিনি আমার কাছে এসে দাঁড়িয়েছেন এবং আমায় উদ্ধার করেছেন। ও তাহলে তাহলে আপনার মহাকালের সঙ্গে দেখা হয়েছিল বলতে চাইছেন? হ্যাঁ, ও বাবা, মহাকাল যে আপনাকে এতবার কি করে দেখা দিয়ে যান বুঝি না। আমরা তো সচক্ষে জীবনে দেখতে পেলাম না। আরে কিশোরী, তোমাকে কত করে বলি যে তুমি ঠাকুরমশাইকে গল্প বলতে দাও, কিন্তু তুমি তবে শুনতেই পাওনি। উল্টে দেখি যে তুমি বারবার গল্পের ভেতর বাধা দাও। এটা কি হলো? ঠাকুরমশাই একটা গল্প বলছিলেন, এত মন দিয়ে আর তোমাকে এত ভেতরে বাধা দিলে হয়? এর নামই মিছে মায়া। এসো, এবার দুজনে যা বলছি শোনো। তোমরা আমার বাড়িতে এসে আমার সঙ্গে গল্প করো, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নইলে তেমন কেউ তো আর আসে না। এবার তোমাদের এক বিশ্বাস শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিই আজ। শোনো, ভগবানকে বিশ্বাস করলে তবেই তিনি দেখা দেন, নইলে তার কি ঠেকা পড়েছে যে তিনি এমনি এসে দেখা দেবেন? কিশোরী আর বাধা দিল না। এতক্ষণে গল্পের ভেতর বেশ উত্তেজনা টের পাওয়া গেছে। এবার আবারও তারানাথ কথা বলতে শুরু করলেন।
এই একটা ভালো ব্যাপার ওনার যে গল্প বলতে গিয়ে বাধা পেলেও আবারও ঠিক ফিরে যান নিজের গল্প বলার ভেতরে এবং আবারও গল্প বলতে শুরু করেন। আমি টের পেলাম যে সেই মানুষটির সামনে শরীর বেশ গরম হয়ে উঠেছে। তখন আর অতটা ঠান্ডা লাগছে না তেমন। এবার তিনি আমার পাশে এলেন বেশ ঘনিষ্ঠভাবে এবং বেশ ফিসফিস করেই বলে উঠলেন যে, তারানাথ, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সে তো তুমি বুঝতেই পেরেছ। কখনো কখনো মিথ্যার ছলনা শক্তিও এমনভাবে আমাদের সামনে নিজের সিদ্ধির কিছু প্রয়োগ করে দেখায় এবং আমাদের নিয়ে এমন খেলা শুরু করে যাতে আমরা বুঝতে পারি না যে কি হবে। তাই এমন কাউকে দরকার পড়ে সেই অপশক্তিকে নিয়ন্ত্রণ করতে, যাকে এই পৃথিবীর পাপে ঘিরে ফেলেনি, যেমন তুমি। তবে আজ এভাবে হঠাৎ এমন একটা খেলা দেখালো কারা, এ কথা হয়তো তোমার মনে হচ্ছে। তাই আমি নিজেই নিজের পরিচয় দিচ্ছি তোমাকে, এই বলে যে আমি মহাকাল, আর যিনি তোমাকে এখানে নিয়ে এলেন তিনি আদ্যা শক্তি মহামায়া। তন্ত্রের জগতে যে মহাকাল এবং মহামায়া দুজনে প্রাণের বন্ধু এবং একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, এ কথা আমরা জানি। তাই তারা যে খেলা দেখালেন তার যে তেমন কোনো বিশেষ প্রয়োজন রয়েছে সে কথা বিশেষ ভালো মতেই বুঝতে পারছিলাম। ঈশ্বর মহান, আর তিনি কখন যে কি লীলা খেলা দেখাবেন তা শুধু তারাই জানেন। জীবনে অপশক্তি এবং শুভ শক্তির এত কিছু দেখেছি যে বহু গল্প তো তোমরা জানো, কিন্তু সেই প্রথম স্বয়ং মহাকালের সঙ্গে আমার দেখা হলো, তাই বেশি রোমাঞ্চিত হচ্ছিলাম। তবে তখনও মনের থেকে সম্পূর্ণ জাগতিক বিকার মুছে যায়নি, তাই মনের ভেতরে বেশ সন্দেহ হচ্ছিল যে যা দেখছি তা সত্যিই ঘটছে তো। এমন সময় মহাকাল আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আধো অন্ধকার আর অর্ধ আলোতে যেন কিছু একটা জ্বলছে বলে মনে হলো, খুবই জঙ্গল এবং আলোকিত কিছু। আমি সেই জিনিসটা হাতে নিলাম আর বুঝতে পারলাম যে সেটা খুবই ছোট একটা ত্রিশূল, যা হাতের মুঠোতে সম্পূর্ণভাবে ধরে নেওয়া যায়। আমার দিকে ফিরে তাকিয়ে এবার যেন হুকুম দেওয়ার ভঙ্গিতে কথা বলতে শুরু করলেন উনি। বলছেন কি? স্বয়ং মহাকাল নিজের অস্ত্র আপনার হাতে তুলে দিয়ে গেছিলেন? আচ্ছা, তিনি তো নিজেই অশুভ শক্তি বিনাশ করতে পারেন, তা হঠাৎ আপনার হাতে অস্ত্র তুলে দিলেন কেন? এই তোমরা দুজন আমার কথা শুনে কি ভাবতে শুরু করলে আবার? তোমাদের দুজনকে আজ একটা গল্প বলবো। সে অবশ্য তোমাদের নিয়মিত বলে থাকি, কিন্তু আজ তোমাদের আর এক গল্প বলবো, দারুণ একটা গল্প। হ্যাঁ কিশোরী, তোমার ভেতরের অবিশ্বাস সত্তা কি কখনোই দমিত হবে না? আমি নিজের সিদ্ধির খেলা দেখাচ্ছি? একদম নয়। আমি এমন কোনো খেলাই দেখাচ্ছি না, শুধু এটুকুই বলছি যে মায়া প্রবঞ্চক, তাই মায়ার হাতে নিজেদের বন্দি করতে চেয়েও না। এসো তোমাদের আজ এক মায়ার হাতে বন্দি হওয়ার গল্প বলবো। নিজের এই অবিশ্বাস করে গল্প শোনার ব্যাপারটা বন্ধ করে এসো যদি গল্প শুনতে চাও। বৃথা সময় নষ্ট করিও না। এসো এবার আমার সঙ্গে, আমি পুরোটা গল্প বলেন। মহাকাল আমার হাতে অস্ত্র তুলে দিয়ে আমি কিছু বলার আগেই আবার যে দিক থেকে এসেছিলেন সেদিক এগিয়ে চলতে লাগলেন। উনি সেখান থেকে চলে যাবার পরই তখন যেন হঠাৎ করেই ঠান্ডা আরো বেড়ে উঠেছে এমন মনে হতে লাগলো। এমন ঠান্ডা যা এর আগে কখনো পড়েনি এবং হয়তো ভবিষ্যতেও কখনো পড়বে না, এমনই মনে হচ্ছিল। এই ঠান্ডা ভাবটা যেন আজ এই সন্ধ্যার জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এবং এই সন্ধ্যা শেষ হলে যেন এই ঠান্ডার ভাবটাও কেটে যাবে, এমনই তখন মনে হচ্ছিল। এ আমাদের চেনা তারানাথ নয় বন্ধু, কিছু একটা সমস্যা আছে। আর আমি 100% নিশ্চিত যে এই তারানাথ সেই আমাদের চেনা তারানাথ নয়। আপনার গল্প শুনে এমনই মনে হচ্ছে যেন আপনি আমাদের সামনে বসে থাকা এই মানুষটি শুধু নন, অতীতের সময় থেকে ভবিষ্যতের দিকে চলার পথে যেন আপনি শুধু এক জমাটবদ্ধ সময়ের কথা। যা হোক, আপনার তখন মন হচ্ছিল না যে সময় থাকতে থাকতে এখান থেকে সরে যাওয়া ভালো? আবারও ফিরে আসতে ইচ্ছে করছিল না যে বাড়িতে ছিলেন সেদিকে? দাঁড়াও দাঁড়াও, আর একটু দেখে যাই, এরকমই হয়তো ঠাকুর মশাইয়ের মনে হচ্ছিল। তারানাথকে আজ হয়তো অচেনা লাগছে, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য উনি এমনভাবে সব কিছু দেখতে পেলেন।
ওনারা তো মনে হচ্ছিল যে দেখেই যাই, এমন নিশ্চয়ই কিছু ঘটছে যার জন্য এত কিছু দেখা যাচ্ছে। দাঁড়াও দেখি কি ব্যাপার। এই ঠাকুরমশাই, আপনার কি এরকমই কিছু মনে হচ্ছিল? সব তো বুঝলাম, কিন্তু চারপাশের পরিবেশ পরিস্থিতি কি ঠিক লাগছে তোমার? কোথাও কি কোনো ধরনের সমস্যা হচ্ছে বলে তোমার মনে হচ্ছে না? চলো চলে যাই এখান থেকে। এমনটাই মনে হওয়া কিন্তু তারানাথের জন্য স্বাভাবিক বলে মনে হচ্ছে। পরে এসে না হয় দেখব, এখন চলে যাই। এমনই মনে হওয়া উচিত নয় কি? আরে না না, সেটা না। তারানাথ আমাদের চিরপরিচিত, তাই আমি বলছি। উনি ওখানে আরও কিছুটা সময় দাঁড়িয়ে রইলেন। মহাকালের ডাক উপেক্ষা করার সাধ্য অন্তত তার মধ্যে নেই। তুমি এসো আমার সঙ্গে। তারানাথের কাছ থেকে মনে হচ্ছে শোনা যাক কী হলো এরপরে। মহাকালের অস্ত্র হাতে দাঁড়িয়ে রইলেন তারানাথ। মহাকাল স্বয়ং যখন ওনাকে অস্ত্র দিয়েছেন, তবে ওখানে ওনার সঙ্গে কিছু করে কি হবে বলো তো? এরপর আমাদের দেখা উচিত কি ব্যাপার ঘটলো। কি বলো? মায়া প্রপঞ্চক, কিন্তু মায়া ছাড়া কি আছে এই জগতে? এসো তোমরা আমার সঙ্গে এসো। এই তো সামনেই গল্পের অন্তিম পরিণতি। আর একটু চললেই তো আমরা পৌঁছে যাব সেখানে। এতটা সময় ধরে কি যে আলোচনা করে চলেছো তোমরা, এসো এবার গল্পের ভেতরে যাই। এরপরের ঘটনা আরো চমকপ্রদ। মহাকালের চলে যাবার পরে তার কথা ভাবতে ভাবতে হেঁটে কখন যে বাড়ির সামনে এসে পৌঁছে গেছি তা এর আগে খেয়াল করিনি। এই সেই চেনা বাড়ি যেখানে সেই দিনের মতো আমার ঠাঁই ছিল। এইসবই আমার জীবনের গল্প, যা শোনাই তোমাদের। যে গল্পের ভিতরে বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা তোমরা নিয়মিত শুনে থাকো, এবং সেসব ঘটনায় জুড়ে জুড়ে থাকে বিভিন্ন অদ্ভুত মায়াময় ঘটনা। এবার নিশ্চয়ই কিশোরীয় বিভূতি, তোমরাও এবার উদ্গ্রীব যে এরপর কি ঘটতে চলেছে সেটা জানতে। হ্যাঁ ঠাকুরমশাই, এরপর কি ঘটল? আপনি সেই ছোট্ট ত্রিশূল নিয়েই ফিরে এলেন সে বাড়িতে। এরপর বাকি রাত আর কিছু হয়েছিল? তারানাথ কিছু ভাবতে লাগলেন, যেন সেই রাতের কথা মনে পড়ায় বেশ একটু বিচলিত বোধ করছেন, কিংবা ভাবছেন যে কতটা বলবেন এবং কি কি বলবেন। একজন মানুষের জীবনে যা যা অভিজ্ঞতা ঘটে তার সব কথাই কি বিনা দ্বিধায় বলা যায়, কিংবা এমন কিছু? কিশোরী আর আমি বরাবরই খুব আপনজন, কিন্তু কিন্তু সব কি বলা যায়? অথবা এমন কিছুই হয়তো ভেবেছিলেন, শুধু ভেবেছিলেন হয়তো এটাই যে জীবন কত বিচিত্র রসের ছোঁয়া দিয়ে যায়। জীবনের আস্বাদ শুধু জীবনই জানে, জীবন ছাড়া সে কথা আর কেউই জানে না। হয়তো হতাশ হচ্ছিলেন, অথবা শুধুই স্মৃতির রোমন্থন করছিলেন মনে মনে। অল্প সময় পরে নিজের অজান্তেই হয়তো একটা দীর্ঘশ্বাস ফেললেন। কত কিছুই না ঘটে যায় একটা জীবনের পরিসীমায়, এবং সেগুলো হয়তো সময়ের সঙ্গেই কোথাও একটা জুড়ে গিয়ে সহাবস্থানে অভ্যস্ত হয়ে উঠতে থাকে। এরপর তারানাথের যেন হুঁশ ফিরল যে তিনি একটি গল্প বলার মাঝপথে রয়েছেন, তাই আবারও বলতে শুরু করলেন। যা বলছিলাম, তারপর সেই রাতে তো ফিরে এলাম। বাড়িতে ঢুকলাম এবং বারান্দা ঘরে যেখানে আমার শোবার ব্যবস্থা হয়েছিল সেখানে গিয়ে বিছানায় শুলাম। সেই ত্রিশূল রেখে দিলাম বালিশের নিচে। তারপর ভাবতে লাগলাম যা যা ঘটে গেল সব কি সত্যিই ঘটল? মহাকালের সঙ্গে দেখা হওয়া বা এরকমভাবে তার থেকে অস্ত্রপ্রাপ্তি সত্যি কি ঘটে গেল এমন? এরপর কি একটা নতুন অধ্যায় শুরু হবে? কি হতে চলেছে কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না যে এরপর আমার কি করা উচিত। এভাবে ঘন্টা 3 কেটে গেছে আগের বার সেই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে। কখন যে চোখ জুড়ে ঘুম নেমে এসেছে বুঝতেই পারিনি। ঘুমিয়ে পড়েছিলাম একটা সময়। সারা রাত ধরে অনেক ভয়ের স্বপ্ন দেখতে থেকেছিলাম সেই রাতে। একদম শেষ রাতের দিকে দেখলাম মাতু পাগলি খুব তিরস্কার করছে, যেন এমন ভাব যেন আমি অপরাধ করে ফেলেছি কিছু। তীব্র শ্লেষের সঙ্গে যেন আমি কেন ঘুমিয়ে রয়েছি সে নিয়ে খুব রাগ করতে লাগলেন। ঘুমটা এমন স্বপ্ন দেখে ভেঙে গেল, ঘুম থেকে উঠতেই শুনলাম যে বাড়ির ভেতরে কান্নার বোল উঠেছে। শুরুতে বুঝতে পারিনি যে কি ঘটে গেছে। ঘুম থেকে ওঠার পর যেন মাথা কাজ করছিল না প্রথমে। তখনও বুঝতে পারছিলাম না যে ঘুম ভেঙেছে নাকি ঘুমিয়েই আছি। কিছুটা সময় লাগলো ধাতস্থ হতে। বালিশের নিচে হাত দিলাম, সেই ত্রিশূল সেখানে ছিল। তাহলে তো এটা স্বপ্ন নয়। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ভেতর বাড়ির দিকে গেলাম।
মনে তখন অনুতাপ হচ্ছে যে আমার ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যে বাড়িতে উপস্থিত সেই বাড়িতেই এমন অনিষ্ট ঘটে গেল আর আমি কিছুই করে উঠতে পারলাম না। মন খুবই খারাপ হয়ে গেছিল। এটা খুবই খারাপ লেগেছিল যে এমন একটা অস্ত্র হাতে নিয়েও সেই অশুভ শক্তির সঙ্গে কোনো রকম বাধা দিতে সচেষ্ট হতে পারলাম না। মন যেন কিছুতেই শান্ত হচ্ছিল না। পরিতাপের উত্তাপে মন খারাপ হয়ে গেছিল খুব। জানি না কি অনিষ্ট না হয়েছে সে কথা ভাবতে ভাবতেই গিয়ে পৌঁছালাম বাড়ির ভেতরে। সেখানে তখন বাড়ির সকলেই এক জায়গায় এসেছেন। আমায় দেখেই বাড়ির মহিলাদের মধ্যে কান্নার বোল পড়ল। বাড়ির সবচেয়ে ছোট সদস্য বাবুল কাল রাত থেকে কোথায় চলে গেছে আর কেউ দেখতে পাননি। সকলের মনেই ভয় যে নিশ্চিত নিশি এসে ডাক দিয়ে ওকে নিয়ে গেছে। আমি সদরের সামনে শুয়েছিলাম, তাই খিড়কির দরজা দিয়েই যে তাকে নিয়ে গেছে সেই বিষয়ে সকলেরই নিঃসন্দেহ দেখলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বুঝলাম বেশ শক্তিশালী আত্মা। আমায় ঘুম পাড়িয়ে রেখে সে নিজের কাজ উদ্ধার করেছে। কিন্তু বাবুলকে যে মেরে ফেলতে পারবে না সেটা নিশ্চিত হলাম, কারণ যে বাড়িতে মহাকালের অস্ত্র আছে সে বাড়িতে অপঘাত মৃত্যু ঘটবে না। আমি ঘুমিয়ে থাকায় সে অস্ত্র নিস্তেজ হয়ে গেছিল, আর এ কারণেই বাবুলকে নিয়ে যেতে পেরেছে। এর চেয়ে বেশি কিছু বিপদ ঘটবে না, কিন্তু নিয়ে গেছে কোথায় এটা দেখার বিশেষ দরকার। তখন আমি বাড়ির লোকেদের আশ্বস্ত করলাম যে প্রাণ হানি ঘটবে না, তবে খুঁজে বের করতে হবে বাবুলকে। সাধু সন্ন্যাসীর কথা, তাই বাড়ির লোকেরা সে কথায় বিশ্বাস করলেন এবং আমার কথা মতো সকলে মিলে খোঁজ করা শুরু করলেন। পাড়ার লোকেরাও খুঁজতে বের হলেন। আমি একা একা চললাম শ্মশানের দিকে। কেউ যেন মনের ভেতর থেকে বলছিল যে বাবুলকে নিয়ে সেদিকেই গেছে সেই দুষ্ট আত্মা। কোনো গোপন জায়গাতে বন্দি করে রাখবে ওকে, যতক্ষণ না নিজের শক্তি দিয়ে সে মহাকালের অস্ত্রের থেকে বেশি শক্তিশালী কিছু ঘটিয়ে ফেলতে পারে। অশুভ হলেও সেই শক্তি অলৌকিক, তাই তার ভেতরেও সেই ক্ষমতা আছে যাতে সে এই অস্ত্রের প্রভাব থেকে অন্তত কিছু সময়ের জন্য মুক্ত হতে পারে, এবং তেমন হলে সঙ্গে সঙ্গেই সে বাবুলকে হত্যা করতে উদ্যত হবে। তাই খুব জলদি বাবুলকে খুঁজে বের করে ফেলতে হবে, এটুকু কথা খুব ভালো করেই বুঝেছিলাম। তাই যা করার অল্প সময়ের ভেতরেই করতে হবে বুঝতে পেরেছিলাম। তবে আমার পক্ষে একটা শুভ বিষয় হলো যে তখন সূর্যের প্রখর তাপ ছিল, যা সেই কালো শক্তির ক্ষতিকর শক্তিকে অবদমিত রাখতে পারবে। শুধু মনে মনে চাইছিলাম যেন আকাশে যেন মেঘ না করে আসে। আকাশে মেঘ হলে সূর্য তার আড়ালে চলে যাবে এবং সেই নিশি নিজের শক্তিকে কাজে লাগাতে পারবে, এটা আমি জানতাম। সত্যি ঠাকুর মশাই, সব বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা তো আপনার জীবন জুড়েই রয়েছে তাহলে। আচ্ছা, সে রাতে আপনি ঘুমিয়ে পড়লেন কেন? আপনার তো আপনার সাধনা লব্ধ জ্ঞান ছিলই, যার দ্বারা আপনার জেগে থাকাই তো নিশ্চিত হওয়ার কথা। তারানাথ এই প্রশ্নের কোনো জবাব দিলেন না, যেন এই প্রশ্ন তাকে ভেতর থেকে সাধক হিসেবে একটা বড় জিজ্ঞাসার সামনে দাঁড় করিয়ে দিল। একজন সাধক হিসেবে তিনি সত্যি কি সম্পূর্ণ সার্থক হতে পেরেছিলেন? কোথাও কি পিছিয়েছিলেন মনের উপর নিয়ন্ত্রণ করতে? একটা হতাশার ছাপ যেন ওনার মুখের উপর ছাপ ফেলল। তারপর আবারও বলতে শুরু করলেন, দেখো, আসলে সবটাই হলো নিয়ন্ত্রণ। তুমি যেমন বলেছো সেভাবে এ কথা বলতে পারি যে আমি কখনো নিজেকে সর্বসক্ষম বলে দাবি রাখি না। আমার ভিতরে প্রচুর দুর্বলতা ছিল এবং কিছু শুধু নয়, আজও আছে। আমি একজন অক্ষম মানুষ হিসেবেই নিজেকে দেখতে পছন্দ করি। যদি অক্ষম না হতাম তবে হয়তো আজ তোমাদের গল্প না শুনিয়ে আরও কিছু এমন কাজ করতাম যাতে অনেকের উপকার করতে পারতাম। কিন্তু এটুকুই বলতে পারি যে আমি যতটা পেরেছি তাতে সারা জীবন সকলের উপকার করতেই চেষ্টা করেছি। নিজের জ্ঞানকে সস্তা কাজে ব্যবহার করতে গিয়ে সেই জ্ঞানের অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আজ অতি সামান্য কিছুই বাকি আছে আমার ভেতরে, কিন্তু সেগুলোর প্রয়োগ করতে আজ আর ইচ্ছে করে না। হয়তো চেষ্টা করলে পারি, কিংবা হয়তো পারবো না কিছুই। এখন তাই সেসবের প্রতি আর কোনো রকমের মোহ নেই। এখন এই হাত দেখার কাজেই যা পাই তাতেই আমার জীবন চলে যায়। চারি ছিল আগে, কিন্তু সেও তো আজ বিবাহিত। আর কিছুই ভালো লাগে না, কিন্তু সেদিন ছিল যুবক বয়স। তাই ঘুমিয়ে পড়লেও মনের পূর্ণ সাহস নিয়েই সেই সকালে এক মহা অপশক্তির দিকে ধাবিত হয়েছিলাম। আপনি আজও সম্পূর্ণ শেষ হয়ে যাননি ঠাকুরমশাই।
এইভাবে গল্প বলা তো এক ধরনের মহাশক্তির বিষয় তো বটেই। বিশ্বজুড়ে এত মানুষ, আর কত ধরনের তাদের আচার প্রকার, এবং কত তান্ত্রিকই আর কত রকমই মানুষ আছে এখানে। কই, তারানাথ তো একজনও দেখতে পাই না। আপনি অসাধারণ আজও। আপনার উপর আমাদের আস্থা আছে। আপনার সঙ্গে এরপর কি ঘটেছিল সেটা বলুন দয়া করে। হ্যাঁ, চলে যাবার আগে তোমাদের কাছেই সবকিছু বলে যেতে চাই। এ জীবনের কত কিছু যে রহস্য এখনো নিজে বুঝতে পারিনি তার সীমা নেই। এর ভেতর থেকে তোমাদের সামান্য কিছুই বলতে থাকি আর কি। হ্যাঁ, তারপর যা বলছিলাম, আমি তো শ্মশানের দিকে চললাম। পথে যেতে যেতে বেশ কিছু দৃশ্য আমার নজর করেছিল। সেসব দৃশ্য দেখলে হয়তো আর কেউ সেদিকে এগুতে সাহস করতো না। যেমন প্রথমেই দেখলাম একটা শকুনের মৃত শরীর, যার ডানা দুটো শরীরের থেকে নৃশংসভাবে কেউ ছিঁড়ে নিয়েছে। এরপর দেখলাম একটা বাঁদরের মৃতদেহ, যার মাথাটা শরীরের থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। আর তারপর যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত যেন ছলকে উঠল। এমন কিছু আর কখনো দেখিনি। এত ভয় ছিল সেই দৃশ্যে, যাতে আমার মতো সাহসী মানুষের বুকের ভেতরেও একটা জোর ধাক্কা লেগেছিল। আমি তখন ভেবেছিলাম যে এবার সেই পথ থেকেই ফিরে আসি। আচ্ছা বলো তো তোমরা, যে আমি তখন কি দেখেছিলাম? কোনো প্রাণীর মৃতদেহ দেখেছিলেন নিশ্চয়ই। মৃতদেহ দেখে আবার আলাদা কি দেখবেন বলুন? আচ্ছা, তবে যা দেখেছিলেন সেসব কিন্তু সত্যি ভয়ঙ্কর। রে বাবা রে বাবা, আপনার গল্প সত্যি হোক বা মিথ্যে, তবু আপনি যা দেখেছিলেন সেগুলো শুনেই তো ওরে বাবা কি ভয়ানক। আপনি যে সারা জীবনে কত কিছু দেখেছেন, বাবা স্তম্ভিত হয়ে যায় মাঝে মাঝে। আপনার গল্পকে যদি গুলো বলি, তবে গল্পের ভেতরে যে আকর্ষণ আছে তাকে সত্যি অস্বীকার করা যায় না। কি বলো বিভূতি? হ্যাঁ, যাকে এরপর কি হয়েছিল বলুন। আপনি কি দেখেছিলেন বলছিলেন? সবচেয়ে ভয়ানক নাকি কি সেটা? হ্যাঁ, সেই ভয়ঙ্কর দৃশ্য যা দেখেছিলাম সে কথা ভাবলে আজও শরীর শিহরিত হয়। বেশ একটা ভয়ের অনুভূতি জাগে, কারণ যা দেখেছিলাম তা ছিল আমার নিজের মৃতদেহ। আমি দুটো মৃতদেহ দেখেও পথ চলতে লাগছিলাম। একটু পরে দেখলাম একটা বড় পুকুর, যেটা পানায় ভর্তি। সেই পুকুরের পাশে বসে দুটো মানুষ কিছু একটা ছিঁড়ে খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে গরু বা এমন কোনো বড় প্রাণীর দেহ থেকে ছিঁড়ে আনা মাংস তারা খাচ্ছে। কাঁচা মাংস ওভাবে কেউ খায় এর আগে আমি কখনো দেখিনি। তাই একটু দেখেই শরীরে একটা ঘিনঘিনে ভাব হলো। এমন দৃশ্য দেখলে হয়তো আর কেউ জ্ঞান হারিয়ে ফেলতো। আর এই মানুষ দুজন ছিল সম্পূর্ণ নগ্ন, দেহে এতটুকুও সুতো পর্যন্ত নেই। রোগা আর বহুদিনের অভুক্ত ক্লিষ্ট ছিল ওরা। আমি বুঝতে পেরেছিলাম যে আমায় ভয় দেখাতেই এই দৃশ্য সেই নিশি তৈরি করেছে। তাই মনের সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সামান্য এগুতেই দেখলাম একটা ঝোপের ভেতরে আমার মৃতদেহ পড়ে আছে। যে দেহের উপরের অর্ধেক অংশ শরীরের সঙ্গে তখনও যুক্ত, কিন্তু বাকি কোমরের নিচের অংশ থেকে কিছুই নেই, সেটাও ওরা খাচ্ছিল। আমি তারক ব্রহ্ম নাম জপ করলাম আর না এগিয়ে। তারপর অল্প কিছু সময়ের ভেতরেই সব কিছু সেখানের থেকে মুছে গেল। সর্বনাশ! এমন দৃশ্য দেখেও আপনি এগিয়ে চলবার মতো মনের জোর পেলেন কিভাবে? আর কেউ হলে তো জ্ঞান হারিয়ে ফেলতো নির্ঘাত। হ্যাঁ, তা হয়তো ফেলতো, কিন্তু আমার ভেতরে ছিল ঈশ্বরের শক্তি, যা আমায় কখনো হার মেনে নিতে দেয়নি। তাই এগিয়ে চললাম এবং একটা সময় এসে শ্মশানে পৌঁছালাম। সেখানে দেখি বাবুলকে একটি নিভে যাওয়া চিতার উপরে বসিয়ে রেখেছে সেই শয়তানি আত্মা। আমি তখনই যেটুকু শক্তি অর্জন করেছিলাম তাতে সেই নিশি যে চিতার পাশেই দাঁড়িয়ে আছে সেটাও দেখতে পেলাম। আমি দেবী ডামরির স্তব শুরু করলাম, কারণ শ্মশানে চিতার সামনে একমাত্র সেই দেবী শক্তিশালী। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম যে সেই কালো শক্তির মায়াও যথেষ্ট শক্তিশালী। আকাশে মেঘ ঘনাতে শুরু করেছে, আর মেঘ একবার ঘনিয়ে গেলে সূর্য ঢেকে যেত। তখন আমি তার কিছুই করতে পারতাম না। তাই এবার সেই ছোট ত্রিশূল বের করে ছুঁড়ে দিলাম সেদিকে। সে হাতের মুঠোয় নেওয়ার মতো ত্রিশূল যেন চোখের পলকে মহাকাল ধারণ করলো এবং সেদিকে ধাবিত হলো। এরপর শুনতে পেলাম মৃত আর্তনাদ, আর ত্রিশূলটাও সেখান থেকে মুছে গেল। আমি বুঝলাম বিপদ মুক্তি ঘটেছে।
ওরে বাবা, এ একেবারে চূড়ান্ত রোমহর্ষক, একেবারে শক্তির সঙ্গে শক্তির সংঘাত। বাপরে, ভয়ানক গপ্প বটে একটা। তুমি চিরদিন এমনই অবিশ্বাস থেকে যাবে এ কথা আমি জানি, তাই আজও কিছু মনে করলাম না। তবে সেই দিন বাবুলকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। গ্রামের লোকেরা খুবই খুশি হয়ে আপ্যায়নের ত্রুটি করেন। কয়েকটা দিন বেশ আরামে ছিলাম, কিন্তু আমার তখন পরিব্রাজক জীবন, তাই সেখান থেকে এরপর আবার অজানা পথের দিকে বেরিয়ে পড়েছিলাম। তবে নিবারণ বাবু দিলদরিয়া মানুষ ছিলেন। আমায় এই নীলা পাথরের আংটি তিনি উপহার দিয়েছিলেন, নইলে আমার মতো মানুষ কোথায় পেত এত দামি আংটি। তারানাথ নিজের বাম হাতে তর্জনী তুলে দেখালেন। কিশোরী আর আমি আগেও আংটি দেখেছিলাম, কিন্তু জিজ্ঞাসা করিনি কখনো। আজ তারানাথ নিজেই সেই আংটির রহস্য উন্মোচন করলেন। তবুও কিশোরী একটু মুখ মেখালো। তার মনে কিছুতেই এসব গল্প গুল ছাড়া আর কিছুই মনে হলো না। সেটা চোখে পড়ায় তারানাথ অট্ট হাসিতে ফেটে পড়লেন আবার। আপনারা এতক্ষণ শুনছিলেন পার্থ সারথী বিশ্বাসের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প নিশির ডাক। আজ গল্প পাঠে ছিল অরূপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে অরূপ, অভিক, দুর্বা ও পার্থপ্রতিম। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। শব্দ সংযোজন ও আবহে দেবদত্ত ও ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্ট করে। আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন সবার সঙ্গে। আমাদের গল্পগুলি সবার আগে শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।